হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো। তো ক্লাস নাইনের যে চ্যাপ্টারটা নিয়ে আমি আজকে একটু আলোচনা করব, জাস্ট স্টার্টিং করব, খুবই স্বল্প পরিমাণ বক্তব্য রাখবো বা জিনিসগুলো অল্প অল্প বোঝাবো যাতে তোমাদের চ্যাপ্টারটা ধরে বুঝতে সুবিধা হয়। সেটা হচ্ছে, পরিষ্কার দেখতে পাচ্ছ বোর্ডের উপরে লেখা আছে স্ট্যাটিস্টিক্স, অর্থাৎ বাংলায় আমরা যাকে বলছি রাশিবিজ্ঞান। তো রাশিবিজ্ঞান কী জিনিস এবং রাশিবিজ্ঞান সম্পর্কিত যে তথ্যগুলো, সেই তথ্যগুলো সামান্য একটু আলোচনা করব এবং ধীরে ধীরে আস্তে আস্তে আমরা কি করব, এই চ্যাপ্টারের ভিতরে অর্থাৎ গ্রোথের দিকে আমরা কিন্তু এগিয়ে যাব। তো প্রথম যদি আমরা আলোচনায় আসি যে রাশিবিজ্ঞান কোথা থেকে এসছে, তো বলছে যে বিজ্ঞানী প্রশান্তচন্দ্র মহলানবিশ তিনি কিন্তু সর্বপ্রথম রাশিবিজ্ঞানের আবিষ্কর্তা হিসাবে জানা যায়। তো এই রাশিবিজ্ঞান বা স্ট্যাটিস্টিক্স জিনিসটা কি, যেহেতু তোমরা ক্লাস 9, তো তোমাদেরকে একদমই নতুন টপিক, তো একটু ধরেই বোঝানো যাক যে জিনিসটা কি এবং কেন ইউজ হয়। তো বিজ্ঞানের যে কোনো শাখায়, ম্যাথামেটিক্স, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, যে কোনো শাখায় রাশিবিজ্ঞানের বা স্ট্যাটিস্টিক্সের কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। তো প্রথম যেটা হচ্ছে যে তিনি কিন্তু মেট্রোলজিতে প্রথম রাশিবিজ্ঞান আবিষ্কার করেছিলেন। তো দেখো যে এই রাশিবিজ্ঞানটা কি, আমরা যদি কোনো গণনার কাজে, ধরে নিচ্ছি যে জনগণনার কাজে আমরা কি করছি, বিভিন্ন জায়গা থেকে ডেটা কালেকশন করছি, সেই ডেটাগুলোকে আমরা অ্যানালাইজ করছি, অ্যানালাইজ করে এক একটা রাজ্যের আমরা কিন্তু জনগণনা ধীরে ধীরে দিতে পারছি। তাহলে যদি একটা রাজ্যকেই আমি পার্টিকুলার ভাবি, ধরো পশ্চিমবঙ্গকেই ভাবছি, তো এইখানকার কিন্তু আমার আবার সেই রাজ্যটার অনেকগুলো জেলা আছে, প্রত্যেকটা জেলার আবার সাব ডিভিশন আছে। তাহলে কি পাচ্ছি, আমি যদি একদম গ্রাম বা পাড়া থেকে ঢুকি, তাহলে প্রত্যেকটা গ্রাম বা পাড়া থেকে আমরা যে ডেটাগুলো কালেক্ট করছি বাড়ি বাড়ি গিয়ে, সেই ডেটাগুলো একটা অফিসে জমা হয়, সেইখান থেকে একটা অফিস থেকে জেলার টোটাল সদর দপ্তরে জমা হয়, জেলা থেকে রাজ্যে জমা হয়, দিয়ে একটা রাজ্যের জনগণনা কিন্তু করা সম্ভব হয়। তাহলে এই যে আমরা বাড়ি বাড়ি গিয়ে ডেটাগুলো কালেক্ট করছি, এইগুলোকে বলা হচ্ছে র ডেটা বা কাঁচা মাল, অর্থাৎ যেগুলো নিয়ে আমরা কিন্তু স্ট্যাটিস্টিক্সের মেন জায়গাটায় দাঁড় করাতে পারছি, অর্থাৎ কাঁচা ডেটা বা র ডেটা হিসেবে সেটাকে আমরা ইউজ করছি। নেক্সট আমি চলে যাব কিছু কিছু টপিক্সের মেন থিমের উপর, অর্থাৎ কিছু আমি ডেফিনেশন বোঝাবো, যে ডেফিনেশনগুলো কী হবে তোমাদের স্ট্যাটিস্টিক্সটা বুঝতে খুব সাহায্য করবে। তো চলো একদম প্রথম যেটা আমরা চলে যাব সেটা হচ্ছে ডেফিনেশনগুলোতে। এইবারে দেখো তোমরা বোর্ডের পাশে কিছু পয়েন্ট আউট দেখতে পাচ্ছ, সেই পয়েন্টগুলোকে আমি ধরে ধরে এক এক করে বোঝাবো যে এই পয়েন্টগুলো কী জিনিস, তাহলে কিন্তু আমরা মেন রাশিবিজ্ঞানের ফান্ডামেন্টাল জায়গাটা কিন্তু ধরতে পারবো। তো ফার্স্ট যে পয়েন্টটা লেখা আছে, দেখো লেখা আছে পপুলেশন অর ইউনিভার্স। তাহলে পপুলেশন বলতে আমরা কি বুঝি, তো বলা হচ্ছে এই যে পপুলেশনটা, এটা হচ্ছে আমি যে এলাকাটা বা যে নির্দিষ্ট জায়গাটার মধ্যে টোটাল স্ট্যাটিস্টিক্সটা বা টোটাল রাশিতত্ত্বটা নিয়ে বিচার বিশ্লেষণ করতে চাইছি, সেই টোটালটাকে বলছে আমরা পপুলেশন অর ইউনিভার্স, অর্থাৎ টোটাল এরিয়াটাকে আমার পপুলেশন বা ইউনিভার্স বলা হচ্ছে। ক্লিয়ার? যেমন আমি যদি ধরি যে আমাদের স্কুলে টোটাল স্কুলের ছাত্রদের থেকে একটা পপুলেশন আমি বের করব, বা ছাত্রদের থেকে একটা নির্দিষ্ট বৈশিষ্ট্য বের করব, মেধার ভিত্তিতে ধরলাম কতজন ভালো মেধাবী, কতজন মধ্যবিত্ত, কতজন হচ্ছে নিম্ন মেধাবী সম্পন্ন। তো এই মেধার ভিত্তিতে যখন আমি টোটাল ডাটাটা কালেক্ট করব, তো সেইখানে আমার স্কুলটা হচ্ছে কিন্তু পপুলেশন অর ইউনিভার্স হিসেবে কাজ করবে। আশা করছি ক্লিয়ার। পয়েন্ট নাম্বার 2 দেখো যে স্যাম্পল, অর্থাৎ আমি যে ডাটাগুলো কালেক্ট করব সেইগুলোকে স্যাম্পল হিসাবে কিভাবে আমি নেব। তো স্যাম্পল যদি ধরে নিই যে আমি ক্লাস 9 থেকে কিছু ছাত্রকে তুলে ধরবো এবং সেইগুলোকে আমি বিচার বিশ্লেষণ করব, তাহলে এই যে পপুলেশন জায়গাটা, সেইখান থেকে আমি স্যাম্পল কালেক্ট করছি ক্লাস 9কে।
তাহলে এই ক্লাস 9টা তখন হয়ে দাঁড়ালো আমার সেই পপুলেশনটার একটা স্যাম্পেল, অর্থাৎ তার ভিতরকার বৈশিষ্ট্য আমি তুলে ধরার চেষ্টা করব। নেক্সট পয়েন্টটা দেখো, লেখা আছে নাম্বার 3 ক্যারেক্টারিস্টিক ফাংশন। আমি শর্টে লিখেছি ক্যারেক্টারিস্টিক ফাংশন, অর্থাৎ তার যে বৈশিষ্ট্য বা চারিত্রিক বৈশিষ্ট্য সেইটা হচ্ছে ক্যারেক্টারিস্টিক ফাংশন। তাহলে বোঝা গেল যে পয়েন্ট নাম্বার 3টা হয়ে গেল আমার ক্যারেক্টারিস্টিক ফাংশন, অর্থাৎ যে স্যাম্পেলগুলো আমি কালেক্ট করছি সেই স্যাম্পেলগুলোর যদি কোনো একটা নির্দিষ্ট বৈশিষ্ট্য আমি লক্ষ্য করতে পারি বা বৈশিষ্ট্যকে আমি বের করতে পারি, সেইটা তখন তার দাঁড়িয়ে যাচ্ছে ক্যারেক্টারিস্টিক। সেইটাকে আমি দেখো দুটো ভাগ লিখেছি। প্রথমটা হচ্ছে মেজারেবল, অর্থাৎ যেটা পরিমাপযোগ্য, এবং দ্বিতীয়টা লেখা আছে দেখো নন মেজারেবল, বা এটাকে আরও একটা টার্ম বলা হয় অ্যাট্রিবিউট। নন মেজারেবল বা যেটা পরিমাপযোগ্য নয়, তার এই যে ক্যারেক্টারিস্টিক্স ফাংশনগুলো, এটা দুই প্রকার। একটা হচ্ছে মেজারেবল ফাংশন। তাহলে মেজারেবল কোনগুলো? ধরলাম যে কোনো একটা বৈশিষ্ট্য যেটা আমি ক্লাস 9-এর কয়েকটা ছাত্র কালেক্ট করে, মানে কয়েকটা স্যাম্পল কালেক্ট করে তার ক্যারেক্টারিস্টিক্স বের করেছি, এবং সেটা মেজারেবল। ধরে নিচ্ছি যে ক্লাস 9-এ 10 জন ছাত্র নিয়েছি, সেই 10 জন ছাত্রের আমি ওজন নিচ্ছি, তাহলে ওজনটা অবশ্যই মেজারেবল, প্রত্যেকের আমি একটা নির্দিষ্ট মান পাচ্ছি, সেইটা হচ্ছে মেজারেবল। নেক্সট আমি তাহলে নন মেজারেবল কোনগুলো বা অ্যাট্রিবিউট কোনগুলো? বলছে যে ক্যারেক্টারিস্টিকগুলো বা যে ক্যারেক্টারিস্টিক ফাংশানগুলো আমি মেজার করতে পারছি না কোনোভাবে, সেইটা হয়ে যাচ্ছে আমার নন মেজারেবল বা অ্যাট্রিবিউট। যেমন যদি ধরে নিই যে ক্লাস 9-এর আমি প্রথম 10 বা 15 জন ছাত্র নিয়েছি স্যাম্পেল হিসেবে, এবং তাদের আইকিউ চেক করব, তো আমি আইকিউ না চেক করে কিন্তু বলতে পারবো না যে কার কতটা আইকিউ। তাহলে আইকিউ চেক করার আগে পর্যন্ত সেইটা কিন্তু নন মেজারেবল একটা ফাংশন হিসেবে কাজ করছে। সেটাও ক্যারেক্টারিস্টিক্স, প্রত্যেকেরই আইকিউ আছে, কারণ উইদাউট আইকিউ কেউ কিন্তু ক্লাস 8 থেকে 9-এ উঠতে পারবে না। দ্যাট ইজ আইকিউ প্রত্যেকের মধ্যে বর্তমান, কিন্তু কতটা আইকিউ, বাংলা টার্ম হচ্ছে বুদ্ধাঙ্ক, কতটা আইকিউ আছে সেইটা কিন্তু আমি তখন মেজারেবল করতে পারছি না। তাহলে দিস ইজ নন মেজারেবল ফাংশন অর দিস ইজ কল অ্যাট্রিবিউট ক্যারেক্টারিস্টিক ফাংশনের মধ্যে। নেক্সট আমরা চলে যাব যে এইখানে ভেরিয়েবল। তাহলে নেক্সট পয়েন্ট নাম্বার 4, এত দূর আশা করছি বোঝা গিয়েছে। পয়েন্ট নাম্বার 4 চলে যাব ভেরিয়েবল। ভেরিয়েবলকে দেখো দুটো ভাগে ভাগ করেছে, একটা হচ্ছে কন্টিনিউয়াস ভেরিয়েবল আর একটা হচ্ছে ডিসকন্টিনিউয়াস ভেরিয়েবল। তো ভেরিয়েবলের বাংলা টার্ম হচ্ছে চল রাশি বা চলক, যেটা আমরা ছোট থেকেই শুনে আসছি যে ভেরিয়েবল ধরে নিচ্ছি এক্সকে, ওয়াইকে, জেডকে, এগুলো ভেরিয়েবল ধরা হয়। তাহলে এই ভেরিয়েবলটা কী জিনিস? বলছে যে আমি যে রাশি তত্ত্বটা ইউজ করছি, সেই রাশি তত্ত্বটার কোনো একটা নির্দিষ্ট স্যাম্পেলের ক্যারেক্টারিস্টিক্স ফাংশানের যদি আমি বৈশিষ্ট্য ক্যালকুলেট করতে চাই, তার যে মানগুলো পাবো সেইটা আমার তখন ভেরিয়েবল হিসেবে কাজ করবে। বা আরও যদি ক্লিয়ারভাবে বলতে চাই, এই যে মেজারেবল ফাংশানগুলো, এই মেজারেবল ফাংশানগুলোই কিন্তু আমার তখন ভেরিয়েবল হিসেবে কাজ করবে। কেন? যে আমি যেটা নন মেজারেবল, যেটা আমি জানি না বা বের করতে পারছি না, সেটা তো আমি ভেরিয়েবল ধরতে পারবো না বা মান পাবো না। তাহলে আমি মেজারেবল ফাংশন ধরে নিচ্ছি যে প্রথম 4 জনের 40, 45, 50, 52 এরকম করে 4টে আমি মান পাচ্ছি। তাহলে এইগুলো তখন কিন্তু আমার ভেরিয়েবল হিসেবে কাজ করছে। তো এবার দেখো ভেরিয়েবলকে আমি দুটো ভাগে ভাগ করেছি, একটা হচ্ছে কন্টিনিউয়াস ভেরিয়েবল আর ডিসকন্টিনিউয়াস ভেরিয়েবল। তাহলে কন্টিনিউয়াস ভেরিয়েবলটা যদি বুঝতে চাই সেটা কী জিনিস, সেটা আমরা কিভাবে আলোচনা করব। তো দেখো কন্টিনিউয়াসটা কি বলছে, যে আমি কোনো একটা নির্দিষ্ট রেঞ্জ নিয়ে নিচ্ছি বা নির্দিষ্ট একটা সীমাবদ্ধ এরিয়া নিয়ে নিচ্ছি, এবং এই সীমাবদ্ধ এরিয়াটা ধরে নিলাম এটা একটা আমার সীমাবদ্ধ এরিয়া, এর মধ্যে থেকে আমি যে কোনো পয়েন্ট যদি আমি উঠিয়ে নিতে পারি, যে কোনো এনি ওয়ান, সেইটা তখন আমার কন্টিনিউয়াস ভেরিয়েবল হবে। যদি আমি গ্রাফ দিয়ে দেখাই যে আমি একটা গ্রাফ ড্র করেছি, দ্যাট ইজ এই গ্রাফটা, এই গ্রাফের ওপর থেকে আমি যদি দ্যাট ইজ নাম দিচ্ছি এ অ্যান্ড বি এই পয়েন্ট পর্যন্ত, তাহলে এটা সীমাবদ্ধ অঞ্চল। এই গ্রাফের মধ্যে থেকে আমি যে কোনো পয়েন্ট যদি ক্যালকুলেট করি বা যে কোনো পয়েন্ট যদি নিয়ে নিই, সেটা কিন্তু কন্টিনিউয়াস ভেরিয়েবল হিসেবে কাজ করবে।
সো যদি ডিসকন্টিনিউয়াস ভেরিয়েবলটা আমি আলোচনা করতে চাই বা ডিসকন্টিনিউয়াস ভেরিয়েবল কাকে বলে যদি বুঝতে চাই, তাহলে কি বলছে যে আমি যখন একটা নির্দিষ্ট রেঞ্জ বা এরিয়া নিয়ে নিচ্ছি, সেই রেঞ্জ বা এরিয়া থেকে আগেরবার বলেছিলাম কন্টিনিউয়াসের ক্ষেত্রে যে কোনো মান আমি নিতে পারছি, কিন্তু ডিসকন্টিনিউয়াসের ক্ষেত্রে যদি বিশেষ বিশেষ কতগুলো মান আমরা নিতে পারি বা পার্টিকুলার কিছু যদি ভ্যালু নিতে পারি, সেই ভ্যালুগুলোকে কিন্তু তখন আমরা বলবো ডিসকন্টিনিউয়াস ভেরিয়েবল। অর্থাৎ এই রেঞ্জটার মধ্যে আমি যদি কিছু সংখ্যক মান নিতে পারি, ধরলাম এইটা 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 এরকম কিছু সংখ্যক নিতে পারছি, সাপোজ এই মানটা আমি নিতে পারছি না, তাহলে এইটা তখন গিয়ে দাঁড়াচ্ছে আমার ডিসকন্টিনিউয়াস ভেরিয়েবল। গ্রাফের ক্ষেত্রে দেখাই যে এই গ্রাফটা যদি আমার এরকম হয়, অর্থাৎ গ্রাফটা মাঝখানে মাঝখানে কাটা কাটা, তাহলে গ্রাফটা ঠিক যেই পয়েন্টগুলোতে আমার কাটা আছে সেই পয়েন্টগুলোতে কিন্তু আমি যে মানগুলো সেই মানগুলো নিতে পারবো না। অর্থাৎ যেই এরিয়াগুলোতে গ্রাফটা কাটা আছে, অর্থাৎ গ্রাফটা ড্রই হয়েছে ওইভাবে, সেই এরিয়াগুলোর মান কিন্তু আমরা তখন নিতে পারছি না। তাহলে কি হচ্ছে, কিছু পার্টিকুলার মানকে আমরা নিতে পারছি, সাপোজ এই ভ্যালুটা অর এই ভ্যালুটা, ওকে। তাহলে কিছু পার্টিকুলার ভেরিয়েবলকে আমরা নিতে পারছি, সেইগুলোকে তখন বলা হচ্ছে যে ডিসকন্টিনিউয়াস ভেরিয়েবল। অর্থাৎ নির্দিষ্ট সীমার মধ্যে যদি কিছু অংশ বা কিছু পার্টিকুলার মান পাওয়া যায়, সেইটা আমার তখন ডিসকন্টিনিউয়াস ভেরিয়েবল হিসেবে কাজ করবে। তো আর একটা ছোট্ট তথ্য দিয়ে আমি শেষ করব আজকের ক্লাসটা একদমই, এবং প্রত্যেকে ক্লাসটা যদি বুঝতে পারো তো আমাকে একটু জাস্ট কমেন্ট করে জানিয়ে দিও যে স্যার বোঝা গিয়েছে, তাহলে আমি বুঝতে পারবো যে তোমরা টোটাল ক্লাসটা ঠিকঠাক নিতে পেরেছো, বা কোনো জায়গায় প্রবলেম থাকলে সেটা আমাকে জানিয়ে দেবে। পরবর্তী যে ক্লাস নেব তখন আমি সেটা নিয়ে একটু আলোচনা করে নেব। তো যেটা বলছিলাম, নেক্সট আমি যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ট্যালিমার্ক, বা ট্যালিমার্কের বাংলা টার্ম ট্যালিমার্কই হয় হয়তো। ট্যালিমার্ক কী জিনিস সেটা নিয়ে একটু জাস্ট আলোচনা করা হবে। তো এইখানে দুটো কথা আসে, একটা হচ্ছে বিন্যস্ত রাশি তত্ত্ব এবং অবিন্যস্ত রাশি তত্ত্ব। অর্থাৎ কোনো রাশি তথ্যগুলো যে ডাটাগুলো স্যাম্পেলগুলো থেকে আমরা কালেক্ট করেছি সেইগুলো যদি সাজানো থাকে তাহলে সেগুলো বিন্যস্ত, যদি না সাজানো থাকে ঠিকঠাক সেগুলো অবিন্যস্ত। তো এবার আমি একটা ধরে নিচ্ছি যে ক্লাস 9-এর আমি 10 থেকে 12টা স্যাম্পেল কালেক্ট করেছি। ধরে নিলাম ক্লাস 9-এর আমি 10টা স্যাম্পেল কালেক্ট করেছি। কী করেছি না, ম্যাথামেটিক্সের মান আমি ধরে নিলাম, ক্লাস টেস্টের ম্যাথামেটিক্স টেস্টের হচ্ছে ভ্যালুগুলো আমরা মানগুলো ধরেছি, যে কোনো 10 জনের, কেউ 10 পেয়েছে, কেউ 9, কেউ 8, 7, আবার 10, 3, 2, 1, 9, 6, 5, 4, 3, 0, 0, 2, 9 এরকম একটা আমরা ভ্যালু পেয়েছি। তাহলে এই ভ্যালুগুলো কি আমার সাজানো নেই, তাহলে এইটা হচ্ছে অবিন্যস্ত। যদি এদেরকে সাজাতে চাই, কি আকারে সাজাবো, কোনো একটা রেঞ্জ করে 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 সাজাবো, যে ধরলাম 0 থেকে 2 পর্যন্ত পেয়েছে, তারপরে 3 থেকে 4, এইভাবে যদি আমি সাজিয়ে নিই তখন সেটা বিন্যস্ত আকারে হবে। ক্লিয়ার? তো এইখান থেকে যে রাশিগুলো পাওয়া যাচ্ছে সেগুলোকে যদি আমি বারবার, এটা তোমার কয়েকটা স্যাম্পেলের জন্য, যদি হাজার হাজার স্যাম্পেল থাকে তো আমি গুণে শেষ করতে পারবো না, সেই ক্ষেত্রে একটা নির্দিষ্ট দাগ দিয়ে আমার রাশি তত্ত্বটাকে বিশ্লেষণ করা হয় বা বোঝানো হয় যে একটা পরিমাপ বা একটা ভেরিয়েবল কতবার আছে, সেইটাই হচ্ছে আমার তখন কিন্তু ট্যালি মার্ক। তাহলে দেখতে পাচ্ছি আমি এইখানটায় যদি আমি একটু মার্ক করি, একটু ধরো এইখানটায় আমি দেখতে পাচ্ছি 9 আছে 1, 2, 3, দ্যাট ইজ 3 টাইমস। তাহলে এই 9 ভেরিয়েবলটা অবশ্যই ভেরিয়েবল, কারণ আমি হচ্ছে স্যাম্পেল থেকে কালেক্ট করেছি, তাহলে এই 9 ভেরিয়েবলটা আমার দেখতে পাচ্ছি 3 বার আছে। তাহলে সেইটা লেখার নিয়ম হচ্ছে, ট্যালিমার্ক লেখার নিয়ম হচ্ছে জাস্ট একটা এরকম করে ক্যাপিটাল আয়ের মতো দাগ, তাহলে 9 আছে আমার 3 বার, তাহলে আমি 3টে দাগ দিয়ে লিখব। 4 লেখার নিয়ম, তাহলে এটা কতবার আছে, 3 বার, এই দাগ দেখে বুঝতে পারবো। 4 লেখার নিয়ম, এটা বুঝে নিও না, 9 মানে এটা মানে হচ্ছে 3, ঠিক আছে, 3 মিনস এইভাবে লেখা হয়। 4 লেখার নিয়ম কীভাবে হয়, 4 লেখা হয় 1, 2, 3, 4, এইভাবে 4টে দাগ দেয়। কিন্তু 5 লেখা হচ্ছে 1, 2, 3, 4 অ্যান্ড এটাকে কেটে দেওয়া হয়।
তাহলে যখনই আমি এরকম একটা কাটা দাগ দেখতে পাচ্ছি তখন আর আমাকে এটা কি করতে হচ্ছে না, কাউন্ট করতে হচ্ছে না, আমি দেখেই বুঝে যাচ্ছি এটা 5। সিমিলারলি 10 লিখতে গেলে কীভাবে লিখবো আমরা, 1 2 3 4 কাটা, 1 2 3 4 কাটা। তাহলে দুটো কাটা দেখেই কিন্তু আমরা ক্যালকুলেট করে নিতে পারছি যে দিস ইজ 10। সিমিলারলি 7 যদি আমি দেখিয়ে দিই তাহলে 1 2 3 4 কাটা অ্যান্ড 1 2, তাহলে একটা কাটা মানে 5, তারপরে দুটো, দ্যাট ইজ 7। এইভাবে কিন্তু ট্যালি মার্কগুলো নির্ণয় করা হয়। তোমরা বইয়ের ক্ষেত্রে দেখবে যে তোমাদেরকে কিছু ডাটা দিয়ে দিয়েছে, সেগুলোকে ফার্স্টে সাজাতে বলেছে, সাজানোর পর কোনটা কতবার আছে ভেরিয়েবলগুলো সেটা লিখে পাশে ট্যালি মার্ক করে তার মানগুলো বের করতে বলেছে। তাহলে দিস ইজ ট্যালি মার্ক, অর্থাৎ ট্যালি মার্কের সাইন এইভাবে লেখে ক্যাপিটাল আইয়ের মতো, এবং তার পাশে পরিসংখ্যাগুলো কতবার এসেছে সেটাও তোমরা 3 4 কাউন্ট করে নাম্বার দিয়ে লিখে দেবে। আশা করি এই ট্যালি মার্ক পর্যন্ত আমার ক্লাসটা তোমরা বুঝতে পেরেছো। তো যেটা বলছিলাম, যদি বুঝতে পারো তো একটু কাইন্ডলি লিখে দেবে কমেন্ট করে যে হ্যাঁ স্যার বোঝা গিয়েছে, তাহলে আমি বুঝে নেব টোটাল ক্লাসটা তোমাদের এতদূর পর্যন্ত ক্লিয়ার আছে। বা কারো যদি কোনো জায়গায় প্রবলেম থাকে সেটা বলবে, আমি সেটা নিয়ে বড় করে ডিসকাস করে সেই জিনিসটা মিটিয়ে নেওয়ার চেষ্টা করব। আশা করি কমপ্লিট হয়ে গেছে ক্লাস। তাহলে পরবর্তীতে তোমরা কমপ্লিট করো, আমি নেক্সট ক্লাসের জন্য ভিডিও তৈরি করে তোমাদেরকে দিয়ে দেবো, এবং পরবর্তী আলোচনাগুলো আমি স্ট্যাটিস্টিক্স নিয়ে কমপ্লিট করব। ওকে, প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো।